প্রথম উদ্দেশ্য হবে আমাদের সঠিক খবর দেয়া। সঠিক খবর সকলের আগে বলবো না, যতদূর সম্ভব আগে সঠিক খবর দেয়া। সঠিক খবর মানে কি, সেটা হচ্ছে আপনাদেরকে একটু বোঝাই ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমরা যে খবরটা দেব সেখানে উভয় পক্ষের বক্তব্য থাকবে। কারণ প্রত্যেকটা খবরে আপনি জানেন একটা ভিকটিম থাকে, আর এক দল থাকে যারা অত্যাচার করে, বা সুতরাং দুটো পক্ষ থাকে। আমার পত্রিকায় দুই পক্ষের কমেন্ট থাকবে, দুই পক্ষের মতামত নিয়ে আমার খবর দেওয়া হবে। এটা কেন বলছি, আপনারা জানেন বিগত হাসিনার ফ্যাসিবাদী আমলে তথাকথিত ইসলামী জঙ্গি নিয়ে কি ধরনের প্রচারণা চালানো হয়েছে, এবং প্রত্যেকটা প্রচারণা বাংলাদেশের বড় বড় পত্রিকা, আমি কারো নাম নিতে চাই না, আমি একটা পত্রিকার সম্পাদক, বড় বড় পত্রিকায় আমরা দেখেছি এক পক্ষের বক্তব্য ছাপা হয়েছে। যেমন ধরেন বিভিন্ন জঙ্গি কাহিনী আপনারা জানেন, সেই জঙ্গি কাহিনীকে আপনারা কোনো জঙ্গি কাহিনীতে একজনও জীবিত দেখবেন না, সকলকে মেরে ফেলা হয়েছে, এবং যারা ভিকটিম তাদের কোনো বক্তব্য সেই জঙ্গি কাহিনীতে নাই। বড় বড় পত্রিকায় হেডিংও যদি আপনি দেখেন, পুলিশ থেকে যেটা বলা হয়েছে, সরকার থেকে যেটা বলা হয়েছে, সেটা উইদাউট এনি জার্নালিস্টিক চেক অ্যান্ড ব্যালেন্স এটা ছাপিয়ে দেওয়া হয়েছে। এটা একটা পত্রিকার দায়িত্ব হতে পারে না। পত্রিকায় অবশ্যই দুই পক্ষের বক্তব্য মন্তব্য থাকতে হবে। সুতরাং আমি যে সঠিক খবর যেটাকে বলছি, সঠিক খবরের ডেফিনেশন আমার কাছে এই দুই পক্ষের মন্তব্য দিয়ে যে খবর আসবে সেটাই সঠিক খবর। ইনশাআল্লাহ আমার দেশে আমরা সেই সঠিক খবরটা দেব। এক। 2 নম্বর, আমরা যেরকম আগে সংগ্রাম করেছি মানবাধিকারের জন্যে, গণতন্ত্রের জন্যে, দুর্নীতির বিরুদ্ধে, আমরা, আপনাদের মনে আছে হয়তো আমাদের সাথে প্রথম যে লড়াই শুরু হয়েছিল শেখ হাসিনার, আপনারা ভুলে গেছেন সম্ভবত, সেটা শেখ হাসিনার পুত্রের জয়ের এবং তৎকালীন জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাই চৌধুরী, তাদের একটি ঘুষের অভিযোগ সংক্রান্ত একটি সংবাদ ছাপা হয়েছিল 2009 সালের ডিসেম্বর মাসে, এবং সংবাদটি করেছিলেন আমার সহকর্মী, এখন একজন সরকারি কর্মকর্তা আব্দুল্লাহ, তিনি সংবাদটি করেছিলেন। এবং এই সংবাদ থেকে 2009 ডিসেম্বর থেকে আমার সাথে শেখ হাসিনার লড়াই শুরু হয়েছিল। কারণ হাসিনা পরিবারের বিরুদ্ধে কেউ নিউজ করবে, এটা বাংলাদেশের কোনো সংবাদপত্রের সাহস কুলায় নাই। এবং আপনি শুনলে অবাক হবেন যে তখন এই নিউজ করার পরে বিরোধী দলের নেতারাও আমাকে বলেছিলেন যে মাহমুদ ভাই, আপনি এত আগেই হাসিনার বিরুদ্ধে লেখা শুরু করলেন। মানে তারাও একটু অবাক হয়ে গেছিল যে এত আগে আমরা হাসিনার পরিবার নিয়ে লিখছি। তো তার মানে হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে আমরা একেবারে সোচ্চার ছিলাম, এখনো সোচ্চার থাকবো ইনশাল্লাহ। আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ অসহায়, অধিকাংশ মানুষ ভিকটিম। ক্ষমতাবানদের কাছে তারা ভিকটিম, অসহায়রা ক্ষমতাবানদের কাছে ভিকটিম। আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হব ইনশাল্লাহ। এই জন্য আমরা অসহায় মানুষকে, মানুষের দরজা আমার দেশের জন্য সবসময় খোলা থাকবে। 3 নম্বর হচ্ছে যে আমরা বাংলাদেশের মিডিয়াতে একটা ইসলামোফোবিয়া আছে, আপনারা অনেকেই হয়তো স্বীকার করতে চাবেন না, কিন্তু আছে। এটা আজ থেকে না, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই এই ইসলামোফোবিয়া বর্তমান। আমরা আমার দেশে এই ইসলামোফোবিয়াকে মোকাবেলা করব সংবাদের মাধ্যমে, মতামত প্রকাশের মাধ্যমে। আমরা এই ইসলামোফোবিয়া বাংলাদেশে যেটা আছে সেটাকে আমরা মোকাবেলা করব। এরপরে বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে যে জুলুম নির্যাতন চলছে সেই সম্পর্কে আমার দেশ সোচ্চার থাকবে। আমি খুব দুঃখের সাথে দেখছি যে গাজাতে যে 14 মাস ধরে যে গণহত্যা চলছে, ইসরায়েলি বাহিনীর গণহত্যা চলছে, সেই গণহত্যার কাহিনী আমাদের দেশের পত্রিকায় নাই বললেই চলে। আপনারা খুঁজে দেখেন, কোথাও হয়তো আন্তর্জাতিক পাতায় 1 কলাম পেতে পারেন, প্রথম পাতায় তো কোনো নিউজ আমি দেখি নাই। অথচ এত বড় গণহত্যা আমাদের চোখের সামনে প্রতিদিন টেলিভিশন ক্যামেরার সামনে চলছে, অথচ বাংলাদেশে, যে দেশে নাকি 90% মুসলমান, সেই দেশের মিডিয়াতে তার কোনো প্রতিফলন নাই। আমরা
এই বিশ্বব্যাপী মুসলমানদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আমরা নিউজ করব। এটা আমাদের একটা কাজ হবে। আর একটা, যেমন কাশ্মীরে যে মুসলমানদের উপর যে জুলুম চলছে, কিংবা উইঘুরে যে জুলুম চলে চীনের উইঘুরে, কিংবা রোহিঙ্গাদের উপরে যে জুলুম চলে আমাদের পাশের দেশে মিয়ানমারে, এই সব জুলুমের বিরুদ্ধে আমরা নিউজ করব এবং যথাযথ ট্রিটমেন্ট দেব আমাদের পত্রিকায়, যেটা এখন নাই। এটাই বাস্তবতা। ফাইনালি আমাদের যে লড়াই যেটা ছিল, আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আমার দেশের একটা আদর্শিক লড়াই ছিল, এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আদর্শিক লড়াই ছিল। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং ফ্যাসিবাদ শুধু হাসিনার ফ্যাসিবাদ নয়, আওয়ামী ফ্যাসিবাদ নয়, যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। যদি আর কেউ হাসিনার পদাঙ্ক অনুসরণ করতে চায়, তাহলে আমরা অবশ্যই আমার দেশ মাথা উঁচু করে সেই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ইনশাআল্লাহ অব্যাহত রাখবে। এটাই হচ্ছে মোটামুটি আমাদের এডিটোরিয়াল পলিসি। আর এরপরে আপনাদেরকে একটু বলতে চাই আমি, যে আমাদের অনলাইন এবং মাল্টিমিডিয়া নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন। আমরা অনলাইন এখনো শুরু করি নাই, যদিও অনলাইন আমাদের প্রস্তুত আছে। অনলাইন শুধু আমরা নিজেরাই দেখতে পারি ইন হাউস, কারণ আমার উদ্দেশ্য ছিল প্রথম দিন থেকেই একই দিনে সবকিছু শুরু করব আমি। যেদিন পত্রিকা মানুষের হাতে যাবে সেদিনই অনলাইন আপনাদের জন্য উন্মুক্ত হবে ইনশাআল্লাহ। সুতরাং অনলাইন আমরা চাচ্ছি, আমার ইচ্ছা হচ্ছে যে যেহেতু সকালবেলা পত্রিকা পৌঁছে যাবে 22 তারিখে, সম্ভবত 22 তারিখেই সকালের দিকেই কোনো এক সময় আমরা অনলাইন উন্মুক্ত করব, একই সাথে পত্রিকা এবং অনলাইন। আর মাল্টিমিডিয়ার কিছু কাজ চলছে, ইউটিউব অলরেডি আছে, ফেসবুক আছে, আপনারা জানেন। তবে এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, আমার দেশের লোগো ব্যবহার করে এবং নাম ব্যবহার করে বিভিন্ন ভুয়া সাইট কিন্তু আছে, অনেক সাইট আছে, ডজন গানেক হবে। আমরা ইতোমধ্যে সরকারকে একটা চিঠি দিয়েছি যে এই ভুয়া সাইটগুলো অবিলম্বে বন্ধ করে দেওয়ার জন্য। সুতরাং আপনাদেরকে আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে আমার দেশের অফিসিয়াল সাইট একটাই, ডেইলি আমার দেশ, এই নামে আমাদের ফেসবুকের এবং youtube.com, dailyamardеш.com, এটাই একমাত্র অফিসিয়াল সাইট। আর ইউটিউব যেটা আছে আমার দেশ, আর এর বাইরে একটা আছে আমাদের সাইট, এটা বলে রাখা দরকার, যেটা লন্ডন থেকে পরিচালিত হয়েছে গত 5 বছর ধরে। এটা আমার সহকর্মী অলিউল্লাহ নোমান, আজকে সে উপস্থিত নাই এখানে, একটা অ্যাসাইনমেন্ট, এটাকে ঢাকার বাইরে যেতে হয়েছে, রিপোর্টের কাজেই যেতে হয়েছে তাকে। তো অলিউল্লাহ নোমান এটা চালাতো, আমার নির্দেশেই চালাতো এটা। তো ওটা কিন্তু আছে এবং ওটা থাকবে আমাদের, কিন্তু আজকের পর থেকে এটার কন্ট্রোল সেন্ট্রাল থেকে নির্ধারিত হবে। তার মানে এটার কন্ট্রোল ঢাকা থেকেই থাকবে, যদিও এই সাইটটা আমাদের থাকবে। তো সেই জন্য আপনাদেরকে বলে রাখছি, কাজেই আমাদের একটা সাইট এখান থেকে থাকবে, আর লন্ডনের সাইটটা থাকবে। কারণ লন্ডনে আমরা এটা করেছিলাম এই কারণে, যখন ফ্যাসিস্ট হাসিনা আমার দেশ চালাতে দেয় নাই, আমরা আমার দেশ ব্র্যান্ডটাকে ধরে রাখতে চেয়েছিলাম, যাতে এই নামটা জীবিত থাকে। এই কারণে লন্ডন থেকে আমরা অনলাইন এবং এই ইউটিউব, ফেসবুকটা আমরা রেখেছিলাম। তো কাজেই এখন থেকে ওটা থাকবে, কিন্তু এটা কন্ট্রোল ঢাকা থেকে নির্ধারিত হবে। আর আমার বক্তব্য আর আমি খুব বেশি দীর্ঘায়িত করতে চাই না। আপনারা তো 22 তারিখ যে আসবে, তাহলে সর্বশেষ যে বক্তব্য দিয়ে আমি শেষ করব, সেটা হলো 22 তারিখে আমার দেশ আসছে ইনশাআল্লাহ। তো আগামী 2 দিনের মধ্যে আপনারা আমার দেশ পেয়ে যাচ্ছেন। আমরা প্রস্তুত, আমাদের ছাপার কাজ শুরু হয়ে গেছে। আমাদের যে সাপ্লিমেন্ট যেটা বেরোবে সেগুলো অলরেডি ছাপা হচ্ছে, আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবং সেখানে আপনারা প্রথম 4 দিন যে ছাপা হবে, যে পত্রিকা আমাদের হবে, এই 4 দিন একটা কালেকশন আইটেম হবে। কেন কালেকশন আইটেম হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। কারণ সেখানে যত লেখা যাচ্ছে এবং যে সমস্ত মানুষের লেখা যাচ্ছে, একসাথে এত ধরনের বিদগ্ধজনের লেখা
এবং একসাথে এত চিন্তা চেতনার লেখা, সেখানে তথাকথিত বামও আছে, ডানও আছে, মধ্যপন্থীও আছে, সবার এক জায়গায় এক প্ল্যাটফর্মে এই লেখা আমার ধারণা বাংলাদেশের মিডিয়ার ইতিহাসে আর কখনো হয় নাই। কাজেই সেই দিক দিয়েও আমাদের প্রথম 4 দিনের যে আমার দেশ, সেই 4 দিন একটা ঐতিহাসিক একটা কালেকশন হিসেবে থাকবে এই আমার দেশ, আমরা আশা করি। আর সর্বশেষ আমি পাঠকদের কাছে সহযোগিতা চাচ্ছি, আপনারা যেভাবে আমাদেরকে ভালোবেসেছেন, আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসা আমার দেশের প্রতি অব্যাহত রাখবেন এবং আপনাদের যে কোনো রকম পরামর্শ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই আপনারা, আমার একটা ইচ্ছা হচ্ছে, আপনারা এটা সকলেই জানেন, মিডিয়াতে যারা আছেন, গত 15 বছরের তেলবাজির কারণে এবং দালালির কারণে পত্রিকা পড়ার অভ্যাসটা বাংলাদেশে কমে গেছে। এটা আপনারা সবাই জানেন, কারণ পত্রিকার উপরে মানুষের আস্থা উঠে গেছে এবং সেই কারণে পত্রিকার যারা যারা বড় বড় নাম যারা শোনেন, তাদের সার্কুলেশনও শতকরা 50% কমে গেছে প্রত্যেকের, আর বাকিদের কথা আমি নাই বললাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে আবার এই যে পত্রিকা পড়ার অভ্যাসটা ফিরিয়ে নিয়ে আসা, কারণ একটা দেশের পত্রিকা সেই দেশের কালচারের দর্পণ, একটা সংস্কৃতির দর্পণ। আমি মনে করি একটা পত্রিকা, যতই অনলাইনের যুগে আমরা বসবাস করি, যতই কি বলে স্মার্টফোনের যুগে বসবাস করি, কিন্তু একটা পত্রিকা হাতে নিয়ে পড়ার যে আনন্দ, এই আনন্দ একটা ভিন্ন রকম আনন্দ। যেমন আমরা তো বয়সে অনেক বেশি হয়ে গেছে, জীবনের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু এখনো আমি কিন্তু বই পড়তে পছন্দ করি। ওই ল্যাপটপে পড়তে আমি অস্বস্তি বোধ করি। বই হাতে নিয়ে পড়ার যে আনন্দ, এই আনন্দ এখনো আমি অনুভব করি এই বয়সেও।